আমার মনে হয় যারা বাইরে আছেন চলে আসতে পারেন, কারণ আমরা এখন কিছু স্পেশাল মজার মজার কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, হয়তো বা সবার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, সেটা করতে পারি নাই। আচ্ছা, ইচ্ছা ছিল স্লাইডটা করার জন্য, হয়তো বা স্লাইড করলে সবার জন্য একটু ভালো হতো। এই জন্য আসলে সরি। আমি জাস্ট কিছু পয়েন্ট নোট করেছি, যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু একটা ডিসকাশন, আমার মনে হয় যে পয়েন্টগুলো জাস্ট মাথার মধ্যে ইন করলেই হয়ে যাবে, এরকম স্লাইডের খুব একটা প্রয়োজন হবে না। তো আমি শুরুতে আমার একটা ছোট করে একটা পরিচয় দিই। আমার নাম হচ্ছে এস এম মেহেদী হাসান। আমি কোরাস 71 লিমিটেড, আমার হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। আর আমরা আসলে মেনলি কাজ করি হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আর পাশাপাশি হচ্ছে শপিফাই দিয়ে কাজ করছি 2019 সাল থেকে। তো যেহেতু আসলে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য শপিফাইতে সুইচ করাটা খুব সহজ ছিল, কারণ ওই রিলেটেড কাজগুলো আসলে আমরা বেশি করি। যেহেতু শপিফাইতে আসলে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, আমরাও ই কমার্স ডেভেলপমেন্টে প্রচুর কাজ করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে ই কমার্সের কী কী স্টেপ আছে বা কী কী বিষয়গুলো নিয়ে আসলে দরকার পড়ে, সেই জিনিসগুলো আসলে বোঝা আমাদের জন্য খুবই সহজ। এটার জন্য আসলে আমাদের খুব সহজে আসলে ইন্টার করতে পেরেছি। আর পাশাপাশি হচ্ছে আমি আর একটা পরিচয় আছে। আপনারা ফাইবারের নাম শুনেছেন কে কে? আচ্ছা, সবাই মনে শুনেছেন। আমি লাস্ট 2 বছর ধরে ফাইবারের কমিউনিটি লিডার হিসেবে কাজ করছি। আমাদের আসলে মেইনলি কাজ হচ্ছে যে অফিসিয়ালি কাজ করি আমরা। আমাদের কাজ হচ্ছে যে অ্যাওয়ারনেস তৈরি করা, যারা আসলে মার্কেট প্লেসে কাজ করছে তাদের তো বিভিন্ন ধরনের প্রবলেম হয় পলিসি রিলেটেড বিষয়গুলো নিয়ে। তো এই জিনিসগুলোর অ্যাওয়ারনেস নিয়ে আসলে আমরা কাজ করি, যেন ফ্রিল্যান্সার যারা কাজ করছে তারা এসব জায়গা থেকে যেন দূরে থাকতে পারে, তারা যেন নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারে এবং ভালো করতে পারে। আর একটা মজার জিনিস হচ্ছে, চিরাও হলো আমার শ্বশুর বাড়ি। তো এটা আমার জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল, যেহেতু আজকে প্রোগ্রাম ছিল, সবাই হয়তো ঢাকা থেকে আজকে আসছে, আমি আসলে গতকালকে চলে আসছি, কারণ শ্বশুর বাড়িতে সবসময় আসা হয় না। তো এই সুযোগে ভাবলাম যেহেতু প্রোগ্রামের রুচিটায় চলে আসি, তো গতকালকে আমি চলে আসছি। তো আর একটা মজার জিনিস হচ্ছে, আমি এসে দেখলাম যে আমার কালারের সাথে ব্যানারের কালারটা ম্যাচ হয়ে গেছে। দেখ, ধন্যবাদ, সবাই চলে আসছে রুমের মধ্যে। তা আমি শুরুতে হচ্ছে একটু মানে অডিয়েন্স সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে যেহেতু আমরা আসলে সার্ভিস বেস কাজ করি, ডেভেলপমেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে আসলে অডিয়েন্স কে কেমন কোন বিষয় থেকে কাজ করেন একটু জানতে চাচ্ছিলাম। তো আমাদের মধ্যে যারা আছেন আসলে স্টুডেন্ট হিসেবে কারা কারা আছেন? আচ্ছা, অনেকে আছেন। আর হচ্ছে যারা জব করছেন, ভালো, সবাই আসলে জব রিলেটেড। আরেকটা হচ্ছে, যেহেতু আমরা শপিফাই নিয়ে প্রোগ্রাম করছি, আপনারা জানেন শপিফাই যেরকম একটা প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস কিন্তু এরকম পপুলার একটা প্ল্যাটফর্ম। তো ওয়ার্ডপ্রেসে কাজ করেন কারা কারা? সবাই। আর শপিফাইতে কাজ করছেন? আমার তো ভাবছিলাম যে যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তারা শপিফাইতেও কাজ করবে, কারণ সিমিলার টাইপেরই প্ল্যাটফর্ম। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসলে যেহেতু আসলে আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, যেহেতু শপিফাই আসলে যেহেতু একটা রেডি প্ল্যাটফর্ম, তো সেই প্ল্যাটফর্মের ক্ষেত্রে আসলে কি কি জিনিসগুলো দরকার পড়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আসলে আজকে আলোচনা করব। তো আমাদের অলরেডি কাশিম ভাই আমাদের কিছু স্ট্যাটিস্টিক দিয়েছে, আমি একটু স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করছিলাম, যেহেতু একটা বিষয় নিয়ে কথা বলবো, স্ট্যাটিস্টিক্স গুলো জানার জন্য। তো শপিফাইয়ের যদি পপুলারিটি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে এখন দেখলাম যে 4.5 মিলিয়ন স্টোর আছে, যেটা এই 2024-এর প্রথম কোয়ার্টারের জন্য আসলে এটা অ্যাপ্লিকেবল। আর কাস্টমার দেখলাম যে 700 মিলিয়ন কাস্টমার। তার মানে দেখেন যে স্টোরে যেরকম পপুলারিটি আছে, কাস্টমার কিন্তু খুব ইজিলি এখান থেকে অ্যাক্সেস করতে পারছে। কারণ যে কোনো প্ল্যাটফর্মের কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কতটুকু, তাই না? কারণ যারা দেখবেন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আমরা তো অনেক সময় অনেক ই কমার্স সাইট করি, দেখবেন কি হচ্ছে যে অর্ডার প্লেস করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস হচ্ছে, কিন্তু যদি কাস্টমার যদি খুব বেশি থাকে, তার মানে ওটার প্রসেসটা খুব ইজি। তো সেই ক্ষেত্রে প্রসেস ইজি হওয়া মানে সেই স্টোরগুলো সম্পর্কে সবসময় দেখবেন পপুলারিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আর 1.9 বিলিয়ন রেভিনিউ হয়েছে 2024 সালের ফার্স্ট কোয়ার্টারে, মানে একটা অবাক করার মতন বিষয়। আর প্রোডাক্ট সেলের কথা যদি বলি, প্রায় 812 বিলিয়ন প্রোডাক্ট সেল হয়েছে লাস্ট এই 2024-এর প্রথম কোয়ার্টার পর্যন্ত। তাহলে চিন্তা করে দেখেন যে কিরকম পপুলার একটা প্ল্যাটফর্ম। তো এই পপুলার প্ল্যাটফর্মের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যদি আমরা পোর্টফোলিওগুলোর ক্ষেত্রে চিন্তা করি, যে আমাদের আসলে কি কি বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়, তো যেহেতু একটা ওয়েবসাইট রেডিমেড প্ল্যাটফর্ম, একটা ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কাজটা কি থাকে। তো সেই কাজের ক্ষেত্রে যদি আমি চিন্তা করে দেখি, আমাদের কাস্টমাইজেশন কিন্তু একটা বড় পার্ট হিসেবে কাজ করে। কারণ যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসে, মানে কাস্টমার হিসেবে না, মানে যারা দেখা যাচ্ছে স্টোর ওনার হিসেবে আসে, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে তারা কিন্তু খুবই এডুকেটেড হয় না এই প্ল্যাটফর্মে।
তাদের কি হয় যে বেসিক শপিফাই হয়তো বা বিভিন্নভাবে মার্কেটিং করলো, করার পর একটা কাস্টমারকে নিয়ে এসে শপিফাইয়ের একটা স্টোর ক্রিয়েট করে দিল। এরপরে কাজটা কি থাকে, কারণ সে কিন্তু কিছু বোঝে না যে কিভাবে স্টোরটা মেনটেন করবো বা কিভাবে স্টোরে কাজটা করতে হবে। তো তখনই প্রথম যে পয়েন্টটা দরকার পড়ে সেটা হচ্ছে স্টোরের কাস্টমাইজেশন বা ইনস্টলেশন বলা যেতে পারে, অথবা এরকম হতে পারে যে সে মাইগ্রেট করতে যাচ্ছে। মানে ধরেন আপনার তার একটা প্ল্যাটফর্ম ছিল, সে হয়তো ওয়ার্ডপ্রেসে ছিল বা কাস্টম কোনো একটা প্ল্যাটফর্মে ছিল, সে শপিফাইতে আসতে চায়। তার মানে তার প্রথমেই কিন্তু এই কাস্টমাইজেশন বা মাইগ্রেশন নিয়ে আসলে তার দরকার পড়ে। তো এই ক্ষেত্রে যেটা প্রথম প্রয়োজন দরকার পড়ে সেটা হচ্ছে আমাদের এসব সার্ভিসগুলো, যে আমরা কি কি ধরনের সার্ভিস আসলে প্রোভাইড করি। তো সার্ভিস প্রোভাইডের ক্ষেত্রে যদি আমি চিন্তা করে দেখি যে আমাদের প্রথম হচ্ছে কাস্টমাইজেশন, থিম ইনস্টলেশন, এরপরে হচ্ছে অ্যাপ ইনস্টলেশনের দরকার পড়ে। আবার ফাইনালি যেটা হচ্ছে আমাদের কাস্টমার বলছিলেন সেটা হচ্ছে মার্কেটিং এর জন্য কিন্তু আমাদের এসইওটা দরকার পড়ে। কারণ আমি যদি স্টোরটা মার্কেটে যদি না নিয়ে আসতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমি সেল করবো। হ্যালো, সরি একটু মাইকের সমস্যা হচ্ছে মনে হয়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কাস্টমাইজেশনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, যদি আমি এটা ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি, যেহেতু দেখলাম আমি অনেকজনই দেখলাম যে যারা শপিফাইতে কাজ করছে বা ওয়ার্ডপ্রেসে কাজ করছে, তারা যদি মনে করে যে আমি আসলে শপিফাইতে আসতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে আসতে পারি বা এর সার্ভিস সেক্টরে আসলে আমি কিভাবে কাজ করতে পারি। তো এই যে ধরনের সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আমি একদিন, আমাদের যদিও আসিফ ভাই আজকে আসতে পারে নাই, আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি আমি শপিফাইতে আসতে চাই, আমার কাছে মনে হয় জাস্ট ফ্রন্ট এন্ড সম্পর্কে একটু বেসিক আইডিয়া আছে এরকম মানুষ খুব ইজি, খুব বেশি সময় লাগে না, হয়তো 2 সপ্তাহ বা 1 মাস প্র্যাকটিস করলে কিন্তু সে শপিফাই ডেভেলপমেন্টে চলে আসতে পারবে। ডেভেলপমেন্ট মানে আমি বলছি না যে অ্যাপ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে কাস্টমাইজেশন চলবে। কারণ থিমের মধ্যে যদি আমি শপিফাই থিম কাস্টমাইজেশন নিয়ে বলি, এক্ষেত্রে যেটা হয় যে আমার থিম কাস্টমাইজেশন যেটা হয় সেটা হচ্ছে যে আমার বেসিক HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে নলেজ থাকলে কিন্তু হয়ে যায়। আর শপিফাইয়ের জন্য যে আমাদের ল্যাঙ্গুয়েজটা কাজ করতে হয় সেটা লিকুইড ল্যাঙ্গুয়েজ। এর চেয়ে সহজ, যদি আমি পার্সোনালি বলি, এর চেয়ে সহজ আসলে আমি কোনো ল্যাঙ্গুয়েজ এ পর্যন্ত দেখি না, যে এত একটা সহজ জিনিস, যেটা আমরা অনেকের সময় ভয় পাই যে এই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এইভাবে কাজ করব। এটার যে টিউটোরিয়াল আছে বা ওয়েবসাইটে যেটা আছে শপিফাই, এই জিনিসটা যদি আপনি একটু স্টাডি করেন, খুব ইজিলি কিন্তু এটা সম্ভব শেখাটা। কারণ এই প্ল্যাটফর্মে কাজ করাটা সবচেয়ে সহজ, মজার জিনিসটা হচ্ছে কারণ এই ডেভেলপমেন্ট করাটা খুব সহজ। কারণ এটার জন্য যেটা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট আর লিকুইড ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হয়, এছাড়া কিন্তু খুব বেশি দরকার পড়ে না। এরপরে যেটা ধরেন আমি যদি মনে করি যে আমি কাস্টমাইজেশন নিয়ে কাজ করতে চাই, এখন আমাকে তো কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে যেতে হবে, তাই না? কারণ আমি কোথা থেকে কাজ করবো বা কোথা থেকে আমি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু অনেকেই আছেন যারা নতুন হিসেবে কাজ করছেন, তাদের জন্য আমি সাজেস্ট করব আপনারা শুরুটা করতে পারেন মার্কেট প্লেস থেকে। কারণ মার্কেট প্লেসের সুবিধাটা হচ্ছে যে এখানে খুব ছোট ছোট পরিমাণ কাজগুলি পাওয়া যায়, যে কাজগুলো থেকে যদি আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হয়, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে কিন্তু খুব ইজিলি কনভার্ট করতে পারবেন। যেমন আমি গতকালকের কথাই যদি বলি, আমি নিজেও ফাইবারে কাজ করি, আমার এজেন্সি আছে ফাইবারে। তো গতকালকে আমি আমার শ্বশুরবাড়িতে বাসায় ঢোকার পরেই একটা ক্লায়েন্ট নক দিল, আমি কালকে ক্লায়েন্টকে একটা কনভার্ট করলাম, এবং কালকে আমি 3টা ক্লায়েন্টকে কিন্তু কনভার্ট করেছি ফুল সাইট ডেভেলপমেন্টের জন্য। তো এটা একটা প্লাস পয়েন্টটা কি, যখন আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসে, আপনার যদি আপসেল করার স্কিলটা ভালো থাকে বা কমিউনিকেশন করার স্কিলটা ভালো থাকে, তো সেই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে একটা ক্লায়েন্টের সাইট দেখলে সাইটের মধ্যে কি ধরনের প্রবলেম আছে বা কি কি ধরনের কাস্টমাইজেশন করা যায়, এটা কিন্তু আপনি খুব সহজে সাজেস্ট করতে পারেন। অনেক সময় হয়তো সাইট নিয়ে আসছে কিন্তু সাইটের ভিতরে দেখা যাচ্ছে হয়তো বা ওরকম প্রফেশনাল হয়নি, তো আপনি যদি তাকে ক্লায়েন্টকে একটু বোঝাতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে কনভার্ট করাটা খুবই সহজ। কারণ ওই সব সময় সব ক্লায়েন্টই কিন্তু চায় যে আমার সাইট যেটা থাকবে সেই সাইটটা যেন প্রফেশনাল হয়, কারণ প্রফেশনাল সাইট না হলে কিন্তু আসলে সেল হবে না। কারণ আমার যতই প্রোডাক্ট সুন্দর হোক না কেন, যদি সাইটের লুক অ্যান্ড ফিল যদি সুন্দর না হয়, তো সেক্ষেত্রে কিন্তু সাইটে কিন্তু থেকে আসলে প্রোডাক্ট সেল হওয়াটা খুবই টাফ। আর কাজের ক্ষেত্রে ধরেন আমি যদি বলি এটা, সেটা হচ্ছে যেহেতু আমরা আসলে কিভাবে শুরু করতে পারি, তো সেই জন্য যেটা আমি বললাম যে মার্কেট প্লেস একটা ইম্পর্টেন্ট। এরপরে যেটা হচ্ছে বিভিন্ন ফোরাম আছে, বিভিন্ন গ্রুপ আছে, যেটা আমাদের জাহাঙ্গীর ভাই দেখালেন, বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে কমিউনিটি থেকে শুরু করে এইসব জায়গায় কিন্তু আমাদের অ্যাক্টিভিটিসগুলো দরকার। কারণ এখানে যদি আমরা অ্যাক্টিভ থাকতে পারি, তাহলে আসলে আমরা ক্লায়েন্টের নিডসটা কিন্তু বুঝতে পারবো এবং আমাদেরকে রিপ্রেজেন্ট করাটা খুব সহজ। কারণ যেটা হচ্ছে শপিফাইয়ের যে কমিউনিটি যেটা আছে, যেটা জাহাঙ্গীর ভাই দেখাচ্ছিলেন, দেখবেন যে ওই কমিউনিটি কিন্তু ফ্রি, এখানে কিন্তু আসলে সার্ভিস সেল করার জন্য কেউ আসে না,
কিন্তু এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কিন্তু আপনার মার্কেটিংটা খুব ইজিলি করতে পারবেন, কারণ ওখানে যদি অনেকের কমেন্টস গুলো দেখেন দেখবেন সে কিন্তু একটা সলিউশন দিয়ে দেয়, পাশে কিন্তু তার ব্র্যান্ডিংটা ঠিকই বসিয়ে দিচ্ছে। তাহলে সুবিধাটা হচ্ছে কি ওই কাস্টমার হয়তো বা বেটার সলিউশনের জন্য আপনার কাছে কিন্তু রিচ করবে, তো সেখান থেকে কিন্তু খুব সহজে আপনি আপসেল করতে পারছেন। আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এই জায়গাটা আসলে আমাদের একটু প্রবলেম হয়, যেটা আফটার সেল সার্ভিস বলেন বা আদার্স বিষয়গুলোতে হয়। সেটা হচ্ছে আমরা যখন ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি তখন যেটা হয় কাস্টমারকে কিন্তু আমাকে ওই ফিলটা দিতে হবে যে সে যে তাকে যে আমি একটা আউটপুটটা দিলাম সেই আউটপুটটা প্রপার ওয়েতে হচ্ছে কিনা, তার আসলে সেলটা কনভার্ট হচ্ছে কিনা, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি আমরা ঠিকমতো মেনটেন করতে না পারি বা আফটার সেল সার্ভিস যদি ঠিকমতো দিতে না পারি তাহলে কিন্তু আমাদের সার্ভিসটা কিন্তু খুবই খারাপ অবস্থায় চলে যাবে। তো এই জায়গাটা আসলে আমাদের একটু ইম্পর্টেন্স দেওয়া দরকার। আরেকটা হচ্ছে আমি যদি পরবর্তী স্টেপে যদি বলি, আমাদের কিছু টিপস আসলে মেনটেন করতে হয়, যেটা আসলে সবাই বলে, যেটা আমাদের যে জিনিসগুলো ফলো করা দরকার। সেটা হচ্ছে প্রথম সেটা হচ্ছে শপিফাই কিন্তু প্রতি 4 মাস 6 মাস পর পর বা বছরে কিন্তু রেগুলার বেসিসে কিছু আপডেট দেয়। যেমন রিসেন্টলি আপনারা যারা হয়তো শপিফাই কাজ করেছেন খেয়াল করবেন, রিচার্জ অ্যাপ, আপনারা কি নাম শুনেছেন? হয়তো অনেকে শুনেছেন। রিচার্জ অ্যাপ থেকে কিন্তু মেল আসছে সবার কাছে, কারণ শপিফাইয়ের সাথে এখন নতুন একটা আপডেট আসছে যে চেক আউটের বাইরে আলাদা করে কোনো ধরনের চেক আউট করা সম্ভব না। তো এইটা দেখেন একটা বড় চেঞ্জেস। রিচার্জ অ্যাপটা কিন্তু অনেক পপুলার একটা অ্যাপ, কিন্তু তাদের এই ইস্যুটার জন্য তাদের অ্যাপের কিন্তু অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো আপডেট সম্পর্কে জানতে হবে। শপিফাই কিন্তু লেটেস্ট যে 2.0 যে থিমের আপডেটটা নিয়ে আসছে, তারপর এই যে উইন্টারে যে 2024-এর উইন্টারে যে আপডেটটা ছিল, কি কি ধরনের আপডেটগুলো হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিস আসলে ফলো আপ করা দরকার। কারণ এটা যদি ফলো আপ না করি, কারণ কাস্টমার যারা আসবে তারা কিন্তু এই আপডেটের পরবর্তীতে যেসব প্রবলেমগুলো ফেস করছে এই ইস্যুটা নিয়ে কিন্তু আসবে। কারণ আপনারা হয়তো শপিফাই দেখেছেন এরকম যে শপিফাইতে একটা হচ্ছে স্পিডের একটা মিটার কিন্তু অ্যাড করেছিল এই 1-2 বছর আগে। তো যখনই এটা অ্যাড হয় তখনই কিন্তু আমাদের যারা সার্ভিস নিয়ে কাজ করি আমাদের কিন্তু প্রথমে মাথায় যেটা হিট করে সেটা হচ্ছে এই ইস্যুটা নিয়ে এখন কাস্টমার আমার কাছে আসবে। তো এই ছোট ছোট বিষয়গুলো যেহেতু আমার মনে হয় যে যারা এখানে আছেন খুব বেশি লোক হয়তো নাই, যারা শপিফাই নিয়ে খুব প্রফেশনালি কাজ করছেন হয়তো অনেকে আছেন, তো যারা শুরু করবেন তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা হচ্ছে ছোট ছোট বিষয়গুলো নিয়ে শুরু করেন। শুরুতে টার্গেট করা দরকার নেই যে আমি অনেক বড় ধরনের সার্ভিস দেবো বা কিছু করবো, তা না। মানে বিষয়টা থাকবে এরকম যে আমি ছোট ছোট সার্ভিস নিয়ে শুরু করি, এই ছোট ছোট সার্ভিস থেকে কিন্তু খুব সহজে আমি আপসেল করতে পারবো। তো এই বিষয়টা একটু আমাদের খেয়াল রাখা দরকার। এরপরে হচ্ছে যে শপিফাই যারা আসলে ইউজ করে, আপনারা যদি শপিফাইয়ের ওয়েবসাইটগুলো একটু ফলো করে দেখেন, এদের ডিজাইনগুলো কিন্তু নর্মাল ওয়েবসাইটের ডিজাইনের চেয়ে একটু ডিফারেন্ট হয়। খেয়াল করে দেখবেন আমরা রেগুলার বেসিসে যেসব সাইটগুলো করি তাদের চেয়ে কিন্তু এর লেআউটগুলো একটু আলাদা। তো এই জন্য যেটা হচ্ছে আমাদের সবসময় শপিফাই যেসব সাইটগুলো বা যেসব থিমগুলো পপুলার, এই থিমগুলোকে কিন্তু আমাদের স্টাডি করা দরকার। তো স্টাডি করার জন্য সবচেয়ে প্লাস পয়েন্টটা কি, প্রত্যেকটা থিমের কিন্তু দেখবেন ফ্রি ভার্সন থাকে, মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন না কোড, কিন্তু ফিচারগুলো খুব সহজে দেখতে পারবেন। তো এই ফিচারগুলো আমাদের রেগুলার বেসিসে আপডেট করা দরকার। কারণ হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি এসে বলে যে আমি তার প্রেস্টিজ থিমের আমার একটা প্রবলেম হচ্ছে, এখন প্রেস্টিজ থিমে কি কি ফিচার আছে যদি আমি না জানি তাহলে তো আমি সার্ভিস দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে এইসব রেগুলার যেগুলি পপুলার থিমগুলো আছে এই থিমগুলো সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া দরকার। এরপরে যেটা হচ্ছে যে শপিফাই যদি আমি এভাবে চিন্তা করি, দেখবেন শপিফাই কিন্তু মাল্টি ভেন্ডর হিসেবে খুব সহজে কাজ করে না, কারণ এটা আসলে একটা সিঙ্গেল ভেন্ডর প্ল্যাটফর্ম। যদি আপনি মাল্টি ভেন্ডর নিয়ে কাজ করতে চান, যে সাপোজ আমি এমন একটা প্ল্যাটফর্ম বানাতে যাচ্ছি যেখানে বিভিন্ন সেলারের আমার প্রোডাক্ট থাকবে, এখানে সেই জন্য কি হয় আমাদের কিন্তু থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হয়। আরেকটা অপশন যেটা নিয়ে আসছে ইয়ে থেকে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য একটা অপশন নিয়ে আসা হয়েছে, এখানে আলাদা করে প্রাইসিং সেট করা যায় শপিফাইতে। কিন্তু নর্মালি যেটা হয় রেগুলার ইউজারের জন্য এটা আসলে মেনটেন করা খুব টাফ। তো এরকম ধরনের প্রবলেমের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যেহেতু আপনি সার্ভিস দিবেন, সার্ভিস দিতে গেলে সবকিছু কিন্তু কাস্টমাইজ করা সম্ভব না। তো সেই কাস্টমাইজ করতে গেলে যেটা হয় আমাদের অনেক সময় অনেক ধরনের টুলস এর হেল্প নিতে হয়। তো এই হেল্প নেওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাপ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে খেয়াল করেন যারা আসলে শুধু সার্ভিস দিবেন তারা যদি মনে করেন যে শুধু আমি ডেভেলপমেন্ট করব বা কাস্টমাইজ করব কিন্তু অ্যাপ সম্পর্কে আইডিয়া নাই, তাহলে কিন্তু আমাদের জন্য প্রবলেম। কারণ আমরা যদি অ্যাপ দিয়ে সলিউশন দিতে না পারি অনেক ধরনের প্রবলেম আমরা সলিউশন খুঁজে পাবো না। তো আমাদের অ্যাপ সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে।
আরেকটা টিপস যেটা যেটা আসলে আমাদের মেকিং করা দরকার, সেটা হচ্ছে নেটওয়ার্কিং আর আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে অ্যাক্টিভিটিস। যেমন কিছুক্ষণ আগে ভাইদের সাথে কথা হচ্ছিল, যেমন আমরা যেহেতু সার্ভিস দিই, বাংলাদেশে দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে, হয়তো বা কেউ ইন্ডিভিজুয়ালি সার্ভিস দিচ্ছে, কেউ হয়তো বা কোনো কোম্পানি ফরমেশন করে সার্ভিস দিচ্ছে, আবার দেখবেন অনেক অ্যাপ আছে যেটা বাংলাদেশ থেকে ডেভেলপ হয়েছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে কোনো কোলাবোরেশন নাই। তো এটাতে বড় প্রবলেম কি হয়, সবাই সবার মতো করে কাজ করছে কিন্তু আমরা বড় হতে পারছি না। কারণ আমরা যে কাজগুলি করি, বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা, সেই জিনিসটা আমরা কিন্তু ঠিকমতো তুলে ধরতে পারছি না। তো এইটার জন্য যেটা বড় প্রবলেম হচ্ছে, কারণ আমরা প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এই নেটওয়ার্কিং এর আমাদের আসলে অনেক অভাব, যেটা এটার জন্য আমি আসলে কাশিম ভাইকে ধন্যবাদ দিতে চাই, যে এরকম একটা কনফারেন্স বা সেমিনার একটা আয়োজন করার জন্য, যেখানে আসলে যেটা হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে কিন্তু একটা কমিউনিটি বিল্ড করতে পারছি বা একটা নেটওয়ার্কিং তৈরি করতে পারছি। তো এই জিনিসটা তৈরি করতে পারলে যেটা সুবিধা কি হবে, সেটা হচ্ছে যে আমার সাথে আরেকটা অ্যাপ ডেভেলপারে কানেক্ট হবে, বা আরেকজনের সাথে একটা ডেভেলপারের কানেকশন তৈরি হবে। এই কানেকশন থেকে কিন্তু আমরা আস্তে আস্তে গ্রো করতে পারবো। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা হচ্ছে সার্ভিস নিয়ে কাজ করে, সার্ভিস দিয়ে কাজ করার জন্য যেটা হয় যে ক্লায়েন্ট যখন আসে, ক্লায়েন্টকে কিন্তু কি সাজেস্ট করবে ডিপেন্ড করে আমার উপরে। আমি ক্লায়েন্টকে কোন থিম দেব বা কোন অ্যাপ ইউজ করলে তার জন্য ভালো হবে, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে সার্ভিস প্রোভাইড করে তার উপর। কারণ শপিফাই যারা আসে তারা কিন্তু যে খুবই টেকনিক্যাল পার্সন হয় তা কিন্তু না। তো সেক্ষেত্রে সাজেশন দেওয়ার ক্যাপাসিটি কিন্তু আমার যত ভালো থাকবে এবং আমি যত আমার কমিউনিটির মধ্যে কানেক্ট থাকবো, তত কিন্তু নিজেদের গ্রোথটা বাড়ানো সম্ভব। তো এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আজকে যেরকম প্রোগ্রামে আমরা আসছি, এরকম করে আমরা চেষ্টা করবো রেগুলার বেসিসে যারা শপিফাই নিয়ে কাজ করে বা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছে, আমরা যদি রেগুলার বেসিসে একটু মিট আপ করতে পারি, সেটা ভার্চুয়াল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, আবার এরকম হলো যে আমি কারো অফিসে যে মিট করলাম, সেটাও হতে পারে। তো এই জিনিসটা আসলে যদি করতে পারি, তাহলে আমাদের নিজেদের গ্রোথটা আসলে ইমপ্রুভ করা সম্ভব। আর কোলাবোরেশনের কথা যেটা হচ্ছে, আরেকটা পয়েন্ট আমি দেখেছি, সেটা হচ্ছে আমাদের কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট আসে, সরি, তো তারা হচ্ছে কি করে, সিআরও এজেন্টের কাছ থেকে এজেন্সি কিছু থাকে, যারা আপনারা জানেন, সিআরও এজেন্সি কি করে, একটা পুরো সাইটকে কিন্তু এ টু জেড চেকিং করে, করার পরে তারা একটা রিপোর্ট জেনারেট করে। ওই রিপোর্টটা নিয়ে অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে। তো এরকম এজেন্সির সাথে যদি বাংলাদেশে কোনো থাকে, তাদের সাথে যদি আমরা কানেক্ট করতে পারি বা কোলাবোরেট করতে পারি, তাহলে আমাদের সুবিধাটা কি হবে, আমরা সবাই মিলে কিন্তু গ্রো করতে পারবো। কারণ ধরেন আমার কাছে একটা ক্লায়েন্ট আসছে, তাকে হয়তো বা একটা স্টোর সেট আপ করতে হবে, সেট আপ করার জন্য আমার ধরেন হচ্ছে একটা রিভিউ লাগবে। তো আমাদের ভাইদের একটা রিভিউ অ্যাপ আছে, আমি যদি তাকে বলি যে ওই রিভিউ অ্যাপটা ইনস্টল করেন, উনি কিন্তু কখনো না বলবেন, তাই না? কারণ আবার যদি ওটাকে আমি বলি যে আপনি এই থিমটা ইউজ না করে ওই থিমটা ইউজ করেন, সেটা হয়তো আমাদের কমিউনিটির মেম্বারদের মধ্যে হয়তো ডেভেলপ করা, তাহলে আমি কিন্তু খুব সহজে আপসেল করতে পারছি। তো এই জিনিসটা যদি আসলে আমরা একটু ফলো করতে পারি, তাহলে অবশ্যই আমাদের একটা ভালো কিছু কাজ করবে। আর ফাইনালি আসলে আমি বলতে চাই যে শপিফাই নিয়ে যদি কারো যারা ইন্টারেস্টেড হয়তো বা কাস্টমাইজেশন নিয়ে কাজ করবে, তাদের জিনিসটা হচ্ছে যে এটা খুবই সহজ একটা প্ল্যাটফর্ম, খুব সহজে শেখা যায়। আপনারা চাইলে যে কোনো সময় এই প্ল্যাটফর্মে কনভার্ট করতে পারবেন। আর যারা রেগুলার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, ধরেন ওয়ার্ডপ্রেস হোক বা ওপেন কার্ড হোক, যারা যমুনা নিয়ে কাজ করেছেন, সবার জন্য একটা রেডি প্ল্যাটফর্মে ঢোকাটা কিন্তু খুব সহজ। কারণ সবগুলোর কিছু না কিছু স্ট্রাকচার মেনটেন হয়, এই স্ট্রাকচারটা বুঝতে পারলে কিন্তু তার কোনো সমস্যা থাকে না। তো এই জন্য সবার প্রতি আমার একটা আমন্ত্রণ থাকবে, যেহেতু শপিফাই আস্তে আস্তে ডে বাই ডে এটা খুব গ্রোথ হচ্ছে, তো এই প্ল্যাটফর্মে আমাদের জন্য এখনো সুযোগ আছে এই প্ল্যাটফর্মে আমাদের ইন করার। তো সবার প্রতি সবার শুভকামনা থাকবে। আর ভাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমরা লাস্ট স্টেপে যেটা আছে যে আমার একটা কোশ্চেন এবং অ্যান্সার সেকশন থাকবে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শপিফাই স্টোর ডিজাইন বা কাস্টমাইজেশনের জন্য কোন থিমটা রেকমেন্ড করেন আপনারা? আমি অবশ্য বলছিলাম আপনাকে এটা, যে সেক্ষেত্রে হচ্ছে সার্ভিসের জন্য যখন আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি, যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কোনটা করেন, আমি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় প্রেস্টিজ অথবা ইম্পালস থিম বেশি সাজেস্ট করি। কারণ এই থিমটার ফিচারগুলো সবচেয়ে একটু ইউনিকও বলা যায়, আবার অনেক স্মার্ট বলা যায়। ম্যাক্সিমাম ক্লায়েন্টকে কিন্তু এটা কাভার করা যায়। এই ক্ষেত্রে আমরা প্রেস্টিজ এবং ইম্পালসটাই বেশি দেওয়ার চেষ্টা করি সবসময় ক্লায়েন্টকে। আচ্ছা আচ্ছা, কিন্তু থিম ফরেস্টের কিছু থিম আছে, যেমন এলা থিম, এগুলো কি কখনো ক্লায়েন্ট চায় বা আপনারা এগুলো সাজেস্ট করেন কিনা? শপিফাই নিয়ে একটা মজার জিনিস হচ্ছে, আমি কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে কথা বলছিলাম,
সেটা শপিফাই কাস্টমারগুলো দেখবেন কিছুটা হলে একটু রিচ হয়। আমরা জাহাঙ্গীর ভাই এটা সাজেস্ট মানবেন হয়তো পারে। ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্ট আমি খারাপ করে বলছি না বা নেগেটিভ সেন্সে বলছি না, ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্টগুলো দেখবেন আলাদা করে একটা প্লাগইনসের পিছনে টাকা খরচ করতে কিন্তু কিছুটা হলে চিন্তা করে, কারণ তারা এখনো এভাবে চিন্তা করে যে একটু ছোট পরিসরে কোনো একটা ই-কমার্স করা দরকার, আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করি। কিন্তু শপিফাই ক্লায়েন্টগুলো যেহেতু একটা মান্থলি রিকারিং প্রসেসে পেমেন্ট আসে, সেই জন্য শপিফাই ক্লায়েন্টগুলো কিন্তু পেমেন্টে ওই সমস্যাটা ফিল করে না। তো আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যতটুকু আমার এক্সপিরিয়েন্স হিসেবে যদি আমি বলি, 6 বছরের এক্সপিরিয়েন্স যদি দেখি, তো সেই ক্ষেত্রে থিম ফরেস্ট থেকে থিম আসে কিন্তু খুব লিমিটেড। শপিফাই যে স্টোর থেকে যেসব থিম এটা বেশি সেল হয়। আর থিম ফরেস্ট থেকে যেটা আপনি এলা থিমের কথা বললেন, এলা থিমের কাস্টমার নিয়ে আমরা কাজ করেছি অনেক, ভিতরের পোর্শনগুলো অনেক বেশি কমপ্লেক্স। মানে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে কাস্টমাইজেশনের জন্য খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। তা আমরা সেই জন্য চেষ্টা করি যে শপিফাই যেসব স্টোর থেকে যেসব থিমগুলো সেল হয়, এই থিমটা আমরা বেশি সাজেস্ট করার চেষ্টা করি। যদি কেউ শুরু করতে চায় স্টোর ডিজাইন বা কাস্টমাইজেশন, তাহলে অ্যাট লিস্ট তার কয়টা থিম সম্পর্কে ধারণা থাকতে হবে বা কয়টা নিয়ে প্র্যাকটিস? আমার মনে হয় যে আপনি খুব বেশি হলে 4টা-5টা থিম দিয়ে শুরু করতে পারেন, বেসিক থিম। যদি স্টোরে আপনি একটু সার্চ করেন টপ মোস্ট যেসব থিমগুলো আছে, এইসব থিম সম্পর্কে আইডিয়া নেবেন। কারণ আমি যেহেতু বললাম যে আমার যেহেতু ফাইবার একটা এজেন্সি আছে, আমরা যেহেতু একটা এজেন্সি রান করি, আমার মোস্ট অফ দ্য সেলস আসে হচ্ছে ফাইবার থেকে। আমি যদিও একটা ইউএসএ একটা এজেন্সি করেছি সার্ভিসের জন্য, সেটা এখনো অর্গানিক সেল শুরু হয়নি। তো ফাইবার থেকে যারা আসে তাদের যেটা হয় কি, তারা অনেক সময় দেখবেন স্পেসিফিক থিমের নাম বলে দেয় যে এই থিমের জন্য আমার একটা প্রবলেম হচ্ছে, সলিউশন করা সম্ভব কিনা। তো ওইটা যেটা আসলে পপুলার থিমের উপরে ডিপেন্ড করে। আপনি 4টা-5টা থিম সম্পর্কে আইডিয়া হলেই হবে। আর যেটা সেটা বললাম সেটা হচ্ছে শপিফাই এত সহজ একটা প্ল্যাটফর্ম, এখানে যে কোনো থিমই বলেন না কেন, বেসিক তো HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এর বাইরে কিন্তু কিছু থাকে না। তবে একটা পয়েন্ট আমি মনে হয় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে কিন্তু আপনার একটু ভালো আইডিয়া থাকতে হবে। কারণ দেখবেন ম্যাক্সিমাম যেটা হয় যে আমরা তো সাধারণত jQuery উপরে বাইরে কিছু কাজ করি না, কিছু হলে jQuery ইউজ করি। তো শপিফাই যে আপনার জাভাস্ক্রিপ্টের যে পোর্শনগুলো থাকে, এই সম্পর্কে আইডিয়া না থাকে আসলে কাস্টমাইজ করা বা কোনো প্রবলেম সলভ করা খুব টাফ হয়ে যায়। থ্যাংক ইউ। হ্যালো। সো অনেক সময় দেখি আপনার কিছু ক্লায়েন্ট আসে বলে হচ্ছে স্ক্র্যাচ থেকে স্টোর ডিজাইন করে দিতে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আমরা কি কোনো একটা ফ্রি থিম নিয়ে ওইটা বিল্ড করবো, নাকি হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে করবো? আর যদি স্ক্র্যাচ থেকে করতে হয় তাহলে এজ এ নিউ কামার আমরা এটা কিভাবে করতে পারি? স্ক্র্যাচ থেকে যে আমি যেটা শুরুতে বলছিলাম যে গতকালকে যে আমি 3টা ক্লায়েন্টের অর্ডার কনফার্ম করলাম, 3টাই ছিল হচ্ছে পুরো স্ক্র্যাচ থেকে করা। তো স্ক্র্যাচ থেকে করার মেইন কারণটা কি ছিল, যে আমি ক্লায়েন্টকে যখন অ্যাপ্রোচ করি, মানে আমার কেন কথা বলছি, কারণ যেহেতু অলরেডি আমি কাজ করছি রেগুলার বেসিসে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করছি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমি ক্লায়েন্টকে শুরুতে এসে বলি, যদি কেউ কাস্টমাইজ করতে আসে তাকে আমি অফার করি 2টা। প্রথমটা হচ্ছে তার জন্য আমি একটা UI ডিজাইন করে দিব কাস্টম। যেহেতু আমার এজেন্সি আছে, আমার UI ডিজাইনার আছে, আমি তাকে UI করে দিব এবং ওই UI এর উপর বেস করে তাকে আমরা একটা কাস্টম থিম ডেভেলপমেন্ট করে দিব, যেটা একটা প্রাইস আইডিয়া আমি তাকে দিয়ে দিই, যেটা একটু কস্টলি হবে। সেকেন্ড অপশন কি বলি, যে আমি বলি যে পপুলার যেসব থিমগুলো আছে, তুমি যদি থিম পারচেস করো, ওই থিমের উপর বেস করে আমি কাস্টমাইজ করে দিব। যেরকম 2টা অপশন ক্লায়েন্টকে বলি, ক্লায়েন্টের জন্য যেটা সুইটেবল মনে হয় সে আসলে চুজ করে। তবে দেখবেন যে যারা আসলে নিজস্ব ব্র্যান্ড নিয়ে চিন্তা করে যে আমার ইউনিক ডিজাইন হবে, তারা কিন্তু 1 নম্বর অপশনটাই বেশি চুজ করে। আর এটা যেটা বললাম যে আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো হবে তত আপনি এটাকে বোঝাতে পারবেন। আর ডেভেলপমেন্টের জন্য যেটা হয় যে আমরা আগে যেমন ডিবার থিম ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, তারপর ডন থিম যেটা আছে, আমরা চেষ্টা করি ডন থিম ইউজ করার জন্য, কারণ এতে মেজর কিছু অনেক ধরনের ফাংশনালিটি থাকে। এটার উপর বেস করে আমরা কাস্টম UI করে সেটার উপর থিম ডেভেলপমেন্ট করি। জি, ধন্যবাদ। ছোটখাটো এজেন্সি আছে আর কি, আমরা বেসিক্যালি শপিফাই নিয়ে রিসেন্টলি কাজ করা শুরু করেছি। যদিও ইন্টারেস্টিংলি বাংলাদেশি কিছু ক্লায়েন্টকে সার্ভ করছি প্রথমে, এখন হচ্ছে ফাইবার বা আউটসোর্সিং এর দিকে যাচ্ছে আর কি। সো ফাইবারের ক্ষেত্রে যেহেতু আপনি স্পেসিফিক্যালি বলেছেন যে ফাইবারে আপনার কমিউনিটি বিল্ডার, সো ফাইবারে যেটা দেখছি যে পেজ ফ্লাই যে পেজ বিল্ডারটা, এইটার কিওয়ার্ডটা টপের মধ্যে শো করছে আর কি বেসিক্যালি। সো এই যে বিল্ডারটা, এটার ক্ষেত্রে কি ভাইয়া এডিশনাল কোনো লার্নিং কার্ভ আছে? আর আরেকটা হচ্ছে যে থিমস গুলো আছে, আপনি যেটা বলছেন ইম্পালস বা প্রেস্টিজ, এই থিমগুলো কি আসলে কাইন্ড অফ পেজ, আমি কি পেজ বিল্ডার দিয়ে এটা দিয়ে করা যায় কিনা আর কি বেসিক্যালি, মানে এটার ব্যাপারে যদি একটু আইডিয়া দিতে পারেন হ্যাপি এটার উপর আর কি। থ্যাংক ইউ ভাই। পেজ বিল্ডার যেটা হয় কি, যে যখন একটা ক্লায়েন্ট একটা কাস্টমাইজ করতে আসে, তাকে অনেক সময় আমরা পেজ বিল্ডার একটু সাজেস্ট কম করি, কারণ তাকে চেষ্টা করি আমরা থিমের মধ্যে যে ফাংশনালিটি আছে সেটা দিয়ে ইউজ করে কাস্টম অনেক কিছু ডেভেলপমেন্ট করা যায়। যেমন কাস্টম সেকশন বানানো যায়,
কাস্টম পেজ বানাতে পারেন, তারপরে কাস্টম প্রোডাক্টের লেআউট বানানো যায়। তো এটা আমরা সাজেস্ট করি কেন, কারণ এটাতে যেটা হয় ক্লায়েন্টের কস্টিংটা মান্থলি কস্টিংটা একটু কম হয়। অনেকে দেখেছি আমি এরকম যে অনেক ধরনের অনেকে ক্লায়েন্ট আসে যারা এক্সিস্টিং পেজ বিল্ডার ইউজ করে, তো ওইখানে দেখা যায় হচ্ছে কি অনেক ধরনের নতুন নতুন ফাংশন আমরা অ্যাড করতে যে সমস্যায় পড়ে দেয়, আর কাস্টমারকে কিন্তু তাদের ওই ওয়েবসাইটে যেয়ে আসলে চেঞ্জ করতে হয়। তো সেই জন্য যেটা হয় যে যারা পেজ বিল্ডার দিয়ে ইউজ করে সেটা তো অবশ্যই সুবিধা আছে এবং সব থিমের সাথে এটা কানেক্টেড, কোনো সমস্যা হয় না। তবে আমাদের সাজেশন থাকে যে আমরা কাস্টম করে দিলে যেটা হয় যে সাইটের স্পিড নিয়ে কিন্তু আমরা একটা প্লাস পয়েন্ট পাই। কারণ আমরা সবসময় এটা বলি যে আমি অ্যাপের বিরুদ্ধে না, আমরা সেটা যে বলি সেটা হচ্ছে যে অ্যাপ অবশ্যই অ্যাপের সংখ্যা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হয় কি যেহেতু আমাদের স্পিড নিয়েও চিন্তা করতে হয়, আমাদের সবসময় মাথার মধ্যে থাকে থার্ড পার্টি কতগুলি টুলসের সাথে সে কানেক্টেড, যত বেশি কানেকশন তৈরি হয় তত কিন্তু স্পিডের একটা ইস্যু ক্রিয়েট হয়। তো এই কারণে আমরা চেষ্টা করি যে থিমের মধ্যে যতটুকু করা সম্ভব ততটুকু কভার করার জন্য। থ্যাংক ইউ। সুন্দর একটা প্রেজেন্টেশন বা সুন্দর একটা সেশন আমরা পেলাম। সবাইকে এন্টার করার জন্য যে কয়টা ওয়ে আমরা আলোচনা করতেছি, একটা গেল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, আর একটা হলো সার্ভিস নিয়ে। সো এখানে যারা আছে মানে মেহেদী ভাইয়ের কাছ থেকে কথা শোনার পর মনে হলো যে অ্যাপস মানে সবাই সার্ভিস ইন্ডাস্ট্রিতে ঢুকে অনেক ইজি আছে, এটা কে কনভিন্সড? ওকে, সো কারা কারা আসলে এই অনেকে কাজ করতেছে, কারা কারা আসলে শিওর সিরিয়াসলি ঢুকবেন? আমার প্রশ্ন আপনার কাছে, যারা সিরিয়াসলি চিন্তা করতেছে ঢুকবে তাদের চান্সেস কতটুকু আছে? চান্সেস অনেক বেশি। আমি যে শুরুতে যে স্ট্যাটিস্টিক্স বললাম আপনি যেটা শেয়ার করেছেন, ডে বাই ডে যেহেতু শপিফাইয়ের পপুলারিটি বাড়ছে সেই হিসেবে কিন্তু সার্ভিস এজেন্সি কিন্তু বাড়ছে না। আর একটা জিনিস খেয়াল করবেন যে মার্কেট প্লেস যদি আমি চিন্তা করি, মার্কেট প্লেসের ছোট ছোট কাজগুলি আসে যেটা বাগ ফিক্সিং হতে পারে, ছোটখাটো কাস্টম সেকশন তৈরি করার বিষয় হতে পারে, বা ছোট ছোট কাস্টমাইজেশন হতে পারে, কিন্তু তারা কিন্তু এজেন্সি খুঁজে ফুল ডেভেলপমেন্টের জন্য। যদি আপনি ফাইবারে যান বা আবহাওয়াকে যান দেখবেন এজেন্সির সংখ্যা কিন্তু খুবই কম, কারণ আপনি নিজেও অ্যানালিসিস করে দেখেছেন। তো সেই ক্ষেত্রে যদি এজেন্সি হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন অবশ্যই দেখবেন বড় বড় ধরনের কাজ করা সম্ভব। আসিফ ভাই আসেন নাই, আসিফ ভাইয়ের সাথে আমি গত বছরে বসার পরে ওনার সাথে কথা বলার পরে ইন্সপায়ার্ড হয়ে আমি কিন্তু আলাদা করে একটা এজেন্সি করেছি, যেটা ইউএসএ একটা এলএলসি হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে। কারণ ওটাতে ফোকাস পয়েন্টটাই ছিল আমার জাস্ট শপিফাই সার্ভিসগুলো দেওয়া। কারণ আমি যেহেতু সার্ভিস নিয়ে অনেক বছর ধরে কাজ করি, তো আমার আসলে অ্যাপ ডেভেলপমেন্টের ইচ্ছা থাকলো বা থিম ডেভেলপমেন্টের ইচ্ছা থাকলেও এর পিছনে সময় দিতে পারি না। তবে কাস্টমাইজেশন করা এটা আসলে ডে বাই ডে যেহেতু বাড়ছে এবং যারই স্টোর আছে সেই কিন্তু কখনো এরকম হয় না যে আজকে আমার লেআউট এটা আছে কালকে লেআউট এটা থাকবে, তার মানে কালকে কিন্তু ওর ডিমান্ড আবার চেঞ্জ হচ্ছে, ওর রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে, তার মানে সবসময় কাস্টমাইজেশনটা থাকবে। তো এটা অবশ্যই সবার জন্য ভালো হবে। এখানে যারা হাত তুলছে খুব সংখ্যাটা বেশি না, সো ওনারা এই কারণে হয়তো তুলনায় যখন টাকা পয়সা কম, এরকম কি? আচ্ছা, টাকা পয়সা কেমন আয় করার সুযোগ থাকে? যেখানে টাকা থাকে সবাই অন্য কাজ করলে ওটা বন্ধ করে ওইটা দিয়ে চলে যাবে। সো একটু যদি জানান যে সবাই সার্ভিস ইন্ডাস্ট্রিতে কেমন টাকা ইনকাম করা সম্ভব? সার্ভিস যেটা হচ্ছে, যেটা বললাম যে আপসেল করাটা খুব সহজ। আপসেল করাটা কি, যদি আপনার কমিউনিকেশন স্কিল একটু ভালো থাকে আপনি অবশ্যই আপসেল করতে পারবেন। একটা ক্লায়েন্ট যখন একটা ইস্যু নিয়ে আসে, সেই ইস্যুটা দেখার পরে তার ইস্যুটা সলিউশন দেওয়ার পরে, সলিউশন দেওয়ার আগে যদি আপসেল করার চেষ্টা করেন তাহলে আবার প্রবলেম। যদি সলিউশন দেওয়ার পরে যদি আপনি তাকে বলেন যে আপনার স্টোরে যে হোম পেজটা আছে, হোম পেজে এই জিনিসগুলো চেঞ্জ করলে জিনিসটা সাইটটা আরো বেশি প্রফেশনাল হবে, তো এইভাবে বললে কোনো ক্লায়েন্টই আমার মনে হয় না বলে। কারণ আমি দেখেছি ম্যাক্সিমাম ক্লায়েন্টই হ্যাঁ বলে, কারণ তাদেরকে আইডিয়া দেওয়ার আসলে কেউ নাই। তো আপনি অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার হিসেবে যদি আইডিয়া দেন অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তার মানে হচ্ছে কি, মনে করেন আপনি $100 বা $500 একটা কাজের জন্য ক্লায়েন্ট আপনার কাছে আসছে, তাকে যদি আপনি কনভিন্স করতে পারেন, একটা পুরো থিম যদি ডেভেলপমেন্ট করেন, তবে আমি আমার ক্ষেত্রে বলি আমি খুব বেশি চার্জ করি না। আমি দেখা যাচ্ছে একটা যদি কাস্টম ইউআই সহ করলে হয়তো $4000 বা $5000 একটা সাইট বানিয়ে দিচ্ছি। তার মানে দেখেন আমি যদি মাসে যদি একটা বা দুইটা ক্লায়েন্টকে কনভার্ট করতে পারি আমার একটা বড় আর্নিং কিন্তু চলে আসে। আর এটা তো জাস্ট শুধু গেলে একটা থিম ডেভেলপমেন্ট। আর কাস্টমাইজেশনের ক্ষেত্রে প্লাস পয়েন্টটা হচ্ছে কাস্টমাইজেশন আপনার নিজের উপর কিন্তু রেটটা ডিফাইন করে, এটা কিন্তু আসলে প্রি ডিফাইন কোনো রেট নাই। মনে করেন একটা টিভিতে সমস্যা হয়েছে, সলিউশন দেওয়ার জন্য প্রাইস কত লাগবে এটা কিন্তু আপনার উপর ডিপেন্ডেন্ট, এটা তো প্রি ডিফাইন প্রাইস না যে এই সলিউশনের জন্য এত টাকা, এই সলিউশনের জন্য এই টাকা। তার মানে পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরে। তো আপনি যত ভালো করে জিনিসটাকে কনভিন্স করতে পারবেন তত বেশি আর্নিং করার স্কোপ আছে। একটা ডিসেন্ট ইনকাম অফ কোর্স হবে। হ্যাঁ অবশ্যই। যারা ধরেন এখন অন্য কাজ করতেছে, কেউ হয়তো ওয়ার্ডপ্রেস ইন্ডাস্ট্রিতে আছে, কেউ হয়তো কাস্টম অ্যাপ ডেভেলপমেন্টে আছে, তারা যদি সবাই ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিতে চায় তাহলে তার নেক্সট স্টেপসটা কি হবে? কতজন এমপ্লয়ি নিয়ে শুরু করা উচিত বা কোন কাজটা তার প্রথমে করা উচিত? প্রথমে যেটা হচ্ছে কাস্টমাইজেশন, যেটাই আমি বললাম, যেহেতু আমি কাস্টমাইজেশন নিয়ে কাজ করি,
তো আপনার যদি এক্সিস্টিং টিম মেম্বার থাকে যারা হয়তো বা বেসিক HTML CSS জাভাস্ক্রিপ্ট, যেটা আমি বলছিলাম যে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারে শপিফাইতে আসা খুব সহজ, কারণ সে বেসিক জিনিসগুলো সবই জানে। তাকে জাস্ট বেসিক লিকুইড কোড জানতে হয়, যে জাভাস্ক্রিপ্ট জানে, HTML CSS জানে, তার জন্য লিকুইড কোড খুব সহজ একটা বিষয়, শেখাটা খুব সহজ। তো সেই যদি মনে করে যে না আমার একটা কাজের ফ্লো আসতেছে, সে একজন করে বাড়াতে পারে। আমার মনে হয় না খুব বেশি দরকার পড়ে 4-5 জনের টিম মেম্বার থাকলে। যদি আমার ক্ষেত্রে বলি, আমার শপিফাই টিম মেম্বার আছে 5 থেকে 6 জন, যারা শুধু ফ্রন্ট এন্ডে কাজ করে। আর যেহেতু এর সাথে ব্যাক এন্ড রিলেটেড কিছু কোডিং এর দরকার পড়ে, অনেক সময় আমরা কাস্টম সলিউশনও দিই। কাস্টম সলিউশন হচ্ছে যে যেটা আমার থিমের মধ্যে সলিউশন হচ্ছে না, আমরা কাস্টম অ্যাপ ডেভেলপমেন্ট করে সেটার সাথে কানেক্ট করে দিই। তো এরকমের জন্য তো আপনার হয়তো বা হাই কিছু ডেভেলপার লাগে, তাহলে 4-5 জন মেম্বার নিয়ে আপনি অনায়াসে শুরু করতে পারেন। 4-5 জন ছাড়া আরো শর্টে যদি করে, তাহলে ধরেন সেটি 2 জন নিয়ে, সে যদি নিজে মার্কেটিং করে 2 জন নিয়ে শুরু করতে পারে। অবশ্যই পারবে। আমার মনে হয় এরকম যদি হয়, সবচেয়ে আমার বেটার সলিউশন হবে সে নিজে শুরু করুক, মার্কেটটা বোঝার চেষ্টা করুক। যেমন আমি আমার ফাইবার প্রোফাইল নিয়ে যদি বলি, আমার তো যেহেতু আমি আসলে আমার পার্সোনাল ক্যারিয়ার শুরু করি প্রায় 2002-03 থেকে, সে সময় সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ শুরু করি। তো আমি যখন 2019-এ যখন ফাইবার অ্যাকাউন্টটা করি, তো এর আগে টুকটাক শপিফাইয়ের কাজ করতাম। যখন মনে হলো যে শপিফাইতে কিছু করা সম্ভব, তখন আমি জাস্ট এজেন্সি প্রোভাইডটা করি Coder71 নামে ফাইবারে। তখন কিন্তু আমি পুরো সলিউশনটা আমি নিজে দিতাম, আমার টিম পুরো ছিল, কিন্তু তাদেরকে আমি দিই নাই, কারণ আমি আগে বোঝার চেষ্টা করলাম যে আসলে এটা কিভাবে কাজ করে। কারণ আমি যদি নিজে না বুঝি, তাদেরকে তো বোঝাতে পারবো না। তারপরে প্রথম 2-3 মাস কিন্তু আমি নিজে সলিউশন দিয়েছি। এবং আপনি জানেন যে কোনো মার্কেট প্লেসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দিন রাত কাজ করতে হয়। সেই সময় হয়তো আমি ডে নাইট কাজ করেছি, করে প্রোফাইলটা গ্রো করার পরে তারপর কিন্তু কাজগুলো নিয়ে আমি আমার টিমকে ইনভলভ করা শুরু করেছি। তো এইভাবে করতে পারেন, হয়তো বা একা শুরু করলে আস্তে আস্তে একজন করে টিম বাড়াতে পারেন আপনারা। সো এই ক্ষেত্রে ধরেন মান্থলি একটা ইনভেস্টমেন্ট থাকে, যেমন ফর এক্সাম্পল একেবারে যেটা বললেন আপনি, এন্ট্রি লেভেলের ফ্রন্ট এন্ড ডেভেলপারও যদি নেয়, ঢাকা শহরে হয়তো 25,000 টাকার স্যালারি, সো 2 জন নিলে 50,000 টাকা স্যালারি। কত মাস পর থেকে সে আসলে আর এই 50,000 টাকা করে প্রতি মাসে দিতে হবে না? এখানে আমি একটা মজার হ্যাক বলি, সেটা হচ্ছে আমি রিসেন্টলি যে আমার টিমগুলি ডেভেলপমেন্ট করেছি, আমি কিছু ইন্টার্ন নিয়েছি। সেটা যদিও হাস্যকর বিষয়, ইন্টার্ন নিয়েছিলাম যাদেরকে খুব একটা লো অ্যামাউন্টে স্যালারি দিলে কিন্তু কাজ করে। তাদেরকে আস্তে আস্তে করে, যেহেতু HTML CSS সম্পর্কে বেসিক আইডিয়া ছিল, তাদেরকে কিন্তু আমার বিল করাটা খুব সহজ ছিল। তো তাদেরকে যদি আপনি 10-15,000 টাকা করে স্যালারি দেন, তার 20,000 বা 25,000 হতে হতে ততদিন দেখবেন আপনি কিন্তু গ্রো করে ফেলেছেন, একটা বিজনেস তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনার কাছে কোনো ক্লায়েন্ট নাই, আপনাকে অবশ্যই তো কোনো একটা মার্কেট প্লেসে আসতে হবে। কারণ আমরা যতই কথা বলি না কেন, সবই কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যাল লাইফ আর থিওরিটিক্যাল লাইফের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি বললাম কালকে আপনি মার্কেটে নেমে গেলেন, কাজ পেলেন না, হতাশ হয়ে যাবেন। কেন মার্কেট প্লেস বলছি? কারণ এখানে কাজ পাওয়াটা যদিও কঠিন, ডে বাই ডে হচ্ছে, তারপরেও দেখবেন এই স্পেসিফিক সেক্টরে কাজ পাওয়াটা একটু সহজ। কারণ আপনি যদি একটা ওয়েবসাইট করে সেখান থেকে সেল জেনারেট করতে চান, এটা কিন্তু অনেক টাফ। এবার আমি নিজেও ফেস করছি, আমার যেহেতু বললাম একটা এজেন্সির কথা বললাম, আমি কিন্তু এখনো অর্গানিক কোনো সেল জেনারেট করতে পারিনি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যেহেতু আমার অলরেডি একটা ব্যাকবোন আছে যেটা আমি মার্কেট প্লেস থেকে পাচ্ছি, এই জন্য বললাম মার্কেট প্লেসে ইন্টার করাটা একটু সহজ। নিজে শুরু করেন, তারপর ডে বাই ডে ইনক্রিজ করতে থাকেন। ওকে, সো মানে আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন এখানে অনেকে আছে হয়তো ডিসিশনটা যে নিবে ক্রিটিক্যাল হয়ে যাবে যে আসলে সে কিভাবে শুরু করবে। সো আমার যেটা পর্যালোচনা, যে কেউ যদি 2 জন ডেভেলপার নিল ফ্রন্ট এন্ড জানে, বিশেষ করে এখন একটা সুবিধা হচ্ছে প্রোগ্রামিং হিরোর কারণে প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি এই জাভাস্ক্রিপ্ট ডেভেলপার তৈরি হয়েছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার তৈরি হয়েছে, অ্যাটলিস্ট দে আর গুড অ্যাট দ্যাট পার্ট। এদেরকে ইজিলি নেওয়া যায়, ইজিলি নিয়ে 2 জন দিয়ে যদি কেউ শুরু করে মার্কেট প্লেসে, দে উইল হ্যাভ আ শপিফাই টিম ইন দেয়ার কোম্পানি এডিশনাল, যে যাই করুক এই 2 জন নিয়ে শুরু করা যায়। আফটার দ্যাট এই কাজটা করতে গিয়ে তার কিন্তু অ্যানাদার একটা বেনিফিট হয়। বেনিফিট হচ্ছে ইউ উইল লার্ন রিয়েল প্রবলেমস, রিয়েল যারা শপিফাই স্টোর সেগুলোর সাথে কাজ করা, মার্চেন্টের মাইন্ডসেট বোঝা, সেখান থেকে অ্যাকচুয়ালি অ্যাপ আইডিয়াটা চলে আসতে পারে, কোনো প্রোডাক্ট আইডিয়া চলে আসতে পারে। সো আমার মতে যারা এখানে আসছে তারা তো মেইনলি ইন্টারেস্টেড টু এন্টার ইনটু দ্য শপিফাই মার্কেট। সো এইটাও হইতে পারে খুব সহজ একটা আপনার জার্নি। তো কেউ যদি একটা অ্যাপ ডেভেলপ করে, প্রথমত আইডিয়া পাওয়া, আইডিয়া ভ্যালিডেশন একটু লম্বা সময় হয়তো লাগতে পারে রেভিনিউটা আসার জন্য, কিন্তু এখানে কেউ যদি 6 মান্থস আমার মনে হয় যে কষ্ট করে, মেজরিটি কেসে সাকসেসফুল হবে। সবাই সাকসেসফুল হবে তা না, এম আই রাইট? হ্যাঁ, এটা অবশ্যই ভাই। আর একটা যেটা হচ্ছে, যেটা আমি বললাম যে যেহেতু আমি সার্ভিস নিয়ে কাজ করি, প্রোডাক্টের ইচ্ছা থাকলে অনেক সময় হয় কি যে নগদ টাকা যেখানে পাচ্ছি সেখানে মনে হচ্ছে বেশি যায়, কারণ সার্ভিস দিলে তো পেমেন্টটা পেয়ে যায়। আর দেখা যাচ্ছে
যারা অ্যাপ নিয়ে কাজ করে তারা তো শুরুতে পেমেন্টটা পাচ্ছে না, একটা রান করার পরবর্তীতে যখন ঘুমাই থাকে তখনও টাকা পায়, আমরা কিন্তু ঘুমালে পাই না। এটা হলো সার্ভিস আর হচ্ছে অ্যাপের মধ্যে ডিফারেন্স। এটা যেমন আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমরা সার্ভিস নিয়ে কাজ করি, আমার একটি ইচ্ছা ছিল যে আমরা ছোট ছোট কিছু অ্যাপ করবো এবং কিছু থিম ডেভেলপমেন্ট করবো। যদিও অনেক লং টাইম হয়েছে, আমরা রিসেন্টলি একটা থিম ডেভেলপমেন্ট করেওছি। প্ল্যানটা ছিল এরকম, যেহেতু অনেক কাস্টমার আসে যাদের বাজেট একটু কম থাকে, তারা শুরুতে এসে বলে যে আমি একটা সাইটটা বেটার কিছু করতে চাই। তো তাকে কিন্তু কখন আমি কি করছি, যেমন ভাই যেমন কোশ্চেনটা করলেন যে কোন থিমটা আপনি তাকে সাজেস্ট করেন, তখন আমি তাকে প্রেস্টিজ দিচ্ছি, ইম্পালস দিচ্ছি বা ইম্প্যাক্ট থিম দিচ্ছি, এরকম আরো কিছু পপুলার থিম আছে। তো আমি যদি ওই লিঙ্ক দেওয়ার সময় যদি আমার থিমের লিঙ্কটা উপরে দিই এবং আমি তোকে জাস্ট খালি তাকে বলি যে এই থিমটা ভালো, তুমি ইউজ করতে পারো, সে কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে। এবং তার আমি গতকালকে কিন্তু অলরেডি একটা সেল করে ফেলেছি, আমার থিমটা আমি জাস্ট সেল করেছি। তো সেক্ষেত্রে সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে কিন্তু অ্যাপ ইন্ডাস্ট্রি বলেন বা থিম ডেভেলপমেন্টের সেক্টরে যেটা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যাওয়াটা সহজ। ডে বাই ডে আপনি যখনই এক্সপিরিয়েন্স হতে থাকবেন, কারণ আমরা কিন্তু রিয়েল টাইম কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক পাই। যেটা আমাকে ওই যে জাহাঙ্গীর ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনারা কমিউনিটিতে যান বা মার্কেট প্লেসে যারা দেখা যাচ্ছে কাজ করছে, যারা মার্কেটের রিয়েল কাস্টমার যারা, তাদের কাছে যান, 1 ঘন্টায় $100 দিয়ে আপনি নেন। এর চেয়ে আপনারা আমার কাছে আসেন, আমি আপনাকে রিয়েল লাইফ প্রবলেম বলতে পারবো যে কাস্টমার আপনাকে কি কি জিনিস চায়, কারণ সবসময় কাস্টমারের প্রবলেম সলিউশন নিয়ে আমরা কাজ করি। তো সেই ক্ষেত্রে ওই সলিউশন নিয়ে কিন্তু আমাদের জন্য অ্যাপ বানানো খুব সহজ বা থিম বানানো সহজ, কিন্তু যেহেতু বেশি ফোকাসড আমরা সার্ভিসে, এই কারণে আসলে ওই দিক যেতে পারে, তবে ইচ্ছা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি থাকতে থাকবো, আমরা তো মানে এভরিওয়ান ইজ ইন্টারেস্টেড ইন শপিফাই। ইয়েস অর নো? সো কমিউনিটি প্রয়োজন আর প্রয়োজন নেই? সো নেক্সট প্রোগ্রামটা আমরা দেখলাম যে আলোচনা, মানে পারস্পরিক আলোচনাটা এই ধরনের প্রোগ্রামগুলোতে একটু কম হয়। আপনি অন্যান্য কনফারেন্সে দেখবেন যে একটু আলোচনা শুনে বাইরে গিয়ে আড্ডা দেন। তো আমাদের এই সেশনগুলো আমরা যতগুলো প্রোগ্রাম করছি, আপনি আমার সাথে আরো সময় ছিল না, ওখানে দেখা যায় জন্মদের আসলে বাইরের সময় দেওয়ার সুযোগ হয় না। আমরা নেক্সটে একটা প্রোগ্রাম করতে চাই ঢাকায়, অনলি সেখানে 4 ঘন্টা আমরা খাবো, আড্ডা দেবো। উইল অ্যাটেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট প্রোগ্রামটা ইনশাআল্লাহ ঢাকায় করব। সেটা হবে গেট টুগেদার টাইপের প্রোগ্রাম, খাওয়া দাওয়া, আলোচনা, নেটওয়ার্কিং, একজনের বিজনেস অন্য বিজনেসের সাথে মানে সম্পর্কটা তৈরি করা, যেটা হাইলি ভ্যালুয়েবল। এটা নিয়ে আমরা একটা সেশন করবো কিছু এরপরেই। কেন কমিউনিটি ইম্পর্টেন্ট সেটা নিয়ে। ধন্যবাদ। ভাই আপনাদের সাথে একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যেহেতু আমি 2 বছর ধরে ফাইবার কমিউনিটি নিয়ে কাজ করছি, তো এখানে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে মানে আমরা যেসব সেশনগুলি করবো, আজকে সেশনটা যদি খেয়াল করেন, সবসময় কি হয়, আমরা বলবো আপনারা শোনেন, মাঝে মাঝে কোশ্চেন করার স্কোপ আসে, এছাড়া কিন্তু ভালো নেটওয়ার্কিং হয় না। যেটা আমরা ফাইবার কমিউনিটি থেকে চেষ্টা করেছি, গত 2 বছরে আমরা প্রচুর ইভেন্ট করেছি, রিসেন্টলি একটু ইভেন্ট কমানো হয়েছে কিছু কিছু ইস্যুর জন্য, এবং এই টোটাল ফান্ডিং কিন্তু ফাইবার থেকে দেওয়া হয়। টোটাল ফান্ড আমার যতটুকু মনে আছে 2022 সালে প্রথম আমরা 17 জন নিয়ে একটা মিট আপ করি। সে মিট আপের কথা ছিল এরকম যে আমরা কথা বলবো, আরেকজন শুনবে, তা সবাই মিলে বসে গেছে এক জায়গায়। জাস্ট বনানীতে আমরা এক জায়গায় বসছিলাম, একটা রেস্টুরেন্ট ছিল যেটা ফ্লোরে বসে সবাই মিলে বসে বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। এবং মজার জিনিস হচ্ছে ওইখান থেকে আবার কিছু কাস্টমার জেনারেট হয়েছে, আমার পার্সোনাল কাস্টমার, যাদের লোকাল কিছু প্রজেক্টে আমি কাজ করছি। তো এই নেটওয়ার্কিং এর মজাটা হচ্ছে এইটা, যে আমরা যদি সেকশনগুলো এরকম করি যে আমরা শুধু স্পিচ দেবো, আরেকজন শুনবে তা না। যেমন সুমন ভাই একদিন আমাদের প্রোগ্রামে ছিলেন, উনি মনে দেখেছেন ফাইবারের প্রোগ্রামে, সেটা হচ্ছে আমরা যেটা করি, আমরা সবাইকে ওপেন করি, সবার সাথে কথা বলে। যার যত নেটওয়ার্কিং স্কিল ভালো থাকবে, যত বেশি নেটওয়ার্কিং করতে পারবে, তারা কিন্তু একসাথে কানেক্ট হতে পারছে। তো এরকম সেশন আসলে স্পিচ বেস না হয়ে যদি এরকম টাইপের হয়, আমার মনে হয় আমাদের মধ্যে কমিউনিটি বন্ডিংটা খুব ভালো হবে। ভাই যদি উদ্যোগ নেন খুব ভালো হবে। নেক্সট প্রোগ্রামটা শুধু নেটওয়ার্কিং এর জন্যই হবে। সো সাম প্রোগ্রামস লার্নিং এর জন্য, সাম প্রোগ্রামস ফর গেটিং টুগেদার। ওইটা হলো আমরা আবার এখানে তো লার্নিং এর আমাদের অনেক গ্যাপ রয়ে গেছে। শুধু ইয়েতে থেকে গেলে এই মানে সারাদিন নেটওয়ার্কিং করলাম, ওটা তো আড্ডার মতো হবে, তো লার্নিংটা হবে না। সো প্রথমে তো এরকম টেকনিক্যাল সেশনগুলো করে আবার চলে গেলাম আড্ডাতে, ওখানে এখানে যে পরিচয়টা হইলো, ওই পরিচয়টা ওখানে গিয়ে অনেক স্ট্রেংথ হয়ে যাবে, ওইটা একটা বন্ডিং এ কনভার্ট হবে। এরপর হয়তো আমরা আবার একটা কনফারেন্স টাইপের প্রোগ্রাম করলাম, শপিফাই রিলেটেড, অ্যারাউন্ড শপিফাই রিলেটেড এটা থাকবে, যাতে করে একটা রিয়েল কমিউনিটিটা তৈরি হয়, রিয়েল বন্ডিংসটা তৈরি হয়। যদি এখানে থাকে, যদি সবাই বিজনেস তৈরি করে ফেলে, তাহলে তো এটা মানে অ্যাকচুয়ালি ইট উইল এক্সপ্লোড। হ্যাঁ, ইট উইল এক্সপ্লোড, যে কি পরিমাণ ভ্যালু একজন আরেকজনের সাথে তৈরি করতে পারবো। শুধু যদি যাই, আড্ডা দেই, ইন্টারেস্টেড হিসাবে গেলাম, খুব ভ্যালু হবে না। এখানের মধ্যে যদি এমন হয় যে 50টা বিজনেস ক্রিয়েট হয়ে গেছে, নেক্সট সেশনটা কি হইতে পারে, জাস্ট মান্থ
এখানে তো আসলে বিজনেস হবে 10 বা 15 জনের সবই বিজনেস আছে। তো আমাদের টার্গেট হচ্ছে নেক্সটে হয়তো আমার 100টা বিজনেস হোক বাংলাদেশ থেকে, রাইট? সো ওই টার্গেটে আসলে কাজ করে, সবাই বিজনেস তৈরি করবে, এই ধরনের মাইন্ডসেটের সাথে আমরা হয়তো পরবর্তীতে কানেক্টেড থাকতে চাই, ইন্টারেস্টেড, মানে তখন গিয়ে এটা হাই ভ্যালু হয়ে যাবে। শুধু আড্ডা আর কথাবার্তা মিট আপ করলাম, নো বেনিফিট। থ্যাংক ইউ ভেরি মাচ।